আর আমার সন্তানদের আমি 2 ছেলেকে ক্যাডেট কলেজে ভর্তি করেছি, সেটাও একটা যুদ্ধের মতন। কারণ আমার ছেলেরা খুব মেধাবী ছিল না, মধ্য মেধার সন্তান ছিল। তো আমি শুধু পড়াটা করতে পারি নাই, আর সবকিছুই আমি সহযোগিতা করেছি যে তারা যেন ক্যাডেট কলেজে পড়ার জন্য নিজেদের তৈরি করতে পারে। তার জন্য আমি 2-3 জন টিচার দিতাম, আমি পাশে বসে থাকতাম। তারপর তারা ক্যাডেট কলেজে ভর্তি হয়। বড় ছেলে ক্যাডেট কলেজ থেকে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে জয়েন করেন। বর্তমানে তিনি ব্রিগেডিয়ার জেনারেল কাজী অনিরুদ্ধ, অবসরকালীন ছুটিতে আছেন। এবং আমার মেজর ছেলে ডক্টর কাজী অভিজিৎ, তিনি ক্যাডেট কলেজ থেকে বেরোয় ওই ইন্ডিয়ান সরকারের কিভাবে বৃত্তি পাওয়া যায় এই জিনিসটাও আমি ইন্ডিয়ান এমবেসিতে যেয়ে নিজে যোগাযোগ করে তারপর তাদের সাথে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আমি ছেলেদের স্কলারশিপের যে নিয়মটা পালন করে ইন্ডিয়ান সরকার এখন আমার মেজর ছেলেকে গুজরাটের MS গুজরাট স্টেটের বড়োদা MS ইউনিভার্সিটি, যেখান থেকে অরবিন্দ স্বাধীনতার ডাক দিয়েছিলেন যে ইউনিভার্সিটিতে, সেখানে আমার ছেলেকে ভর্তি করতে পারছি। এবং আমার ছেলে বড়োদা ইউনিভার্সিটি থেকে MS ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট দুইটা তৎকালীন প্রথম শ্রেণী তখনই ছিল না। তারপর MPhil-এ A+ পেয়েছে, পরে PhD করেছে বাংলাদেশ ইন্দো পাকিস্তান হিস্ট্রির উপর, রিলেশনশিপের উপর, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। এবং আমার ছেলে একটি থিসিস করেছিল গঙ্গার পানি বন্টন নিয়ে, সেটা বেগম মুজিবকে উৎসর্গ করছিলেন। এই থিসিসটা তার বেগম ফজিলাতুন্নেছা থেকে উনি আমার ছেলেদের মধ্যে দেশপ্রেম ঘটাবার জন্য তারা ইন্টারমিডিয়েট পাস করতে পারি আমি সুভাষ বলছি, বইটি কিনে দিয়ে পড়াইছি। যে এই বইটি পড়লে মানুষের ওই টিনেজ বয়সে যে মানুষটা যেরকম থাকে তখন এর আবেগ ইমোশনটা বেশি কাজ করে তার, এবং সেই দেশপ্রেমটা নিয়ে তারা এখনো আছে। আবার আমি তাদের মানবতাবোধ এবং সৌজন্যবোধ, দায়িত্ববোধ সবকিছু আমি তাদের মধ্যে পাই। এবং আমি এটা তাদের ভিতরে এই জিনিসটা ঢুকে পড়ার জন্য যখন যেরকম দরকার হয়েছে আমি তাদের অনেক কিছু দিতে পারি নাই। দামি খেলনা দিতে পারি নাই, দামি হোটেলে খাওয়াইতে পারি নাই, কিন্তু আমি প্রত্যেক দিন বিকালে রেস্ট করছেন ময়দানে বা রমনা পার্কে অথবা সরোয়ারদিতে আমার সন্তানদের নিয়ে বেড়াতে যেতাম যখনই সময় পেতাম। আমরা একসঙ্গে সবসময় ঘুরতাম এবং আমরা আত্মীয়তা দূরের যত অসহায় আমার মামাতো, ফুফাতো, চাচাতো, শ্বশুর বাড়ির যত রকম আছে সবাই সামাজিক এবং পারিবারিক এবং ব্যক্তিগত দুঃসময় আমি পাশে থাকতে চেষ্টা করেছি। 75-এর পর বঙ্গবন্ধু মারা যাওয়ার পর আমি তৎকালীন জিল্লুর রহমান, মিজানুর রহমান চৌধুরী, তোফায়েল আহমেদ, নুরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন এবং ছাত্রলীগের যেসব ছেলেরা এখানে ছিল সবাই পাশে আমি আমার সমস্ত আন্তরিকতা সেবা নিয়ে আমি তাদের পাশে থাকতে চেষ্টা করেছি। এবং আমি মনে করি এই বাংলাদেশে আমি একমাত্র মেয়ে যে নিঃস্বার্থভাবে কোনো কিছুর বিনিময় ছাড়া আমি জাতীয় নেতা, জেলা পর্যায়ের নেতা, জাতীয় ছাত্রলীগ যেরকম ইসহাক আলী খান পান্না, নুরুল মিলন তৎকালীন, ক্ষমা জাহাঙ্গীর, মোস্তফা জালাল, আজিজুল ইসলাম ভুইয়া, তারপর ইসহাক আলী খান পান্না, বাহাদুর ব্যাপারী, এ পর্যন্ত আমি এদের সঙ্গে ওদের বিপদে আপদে সবসময় পাশে ছিলাম। বর্তমানের যত নবীন মায়ের কাছে আমার
আবেদন থাকবে। এবং যাদের আপনারা স্বপ্ন দেখেন ছেলে সন্তানদের, কিভাবে সন্তানরা দেশের সম্পদ হবে, শুধু আপনার নিজের পরিবারের সম্পদ না, সমাজের সম্পদ হবে, দেশের সম্পদ হবে, সেই স্বপ্নটা তাদের মধ্যে ঢুকান। যদি আপনি স্বপ্ন দেখতে শুরু করেন আপনার সন্তান নিয়ে, সেই সন্তানটি সন্ত্রাসী হবে না, সেই সন্তানটি মাদকসেবী হবে না, সেই সন্তানটি বখাটে হবে না, সেই সন্তানটি অন্ততপক্ষে ডিসি, এসপি, ব্যারিস্টার নাও মানবতা বোধে, দায়িত্ববোধে যেন একটি সঠিক মানুষ হতে পারবে। আমার নবীন মায়েদের কাছে এই যে কেন এত নম্বর পেলে না, কেন তুমি এটা পারলা না, এটা কোনোদিন সন্তানকে বলা উচিত হয় না। সন্তানকে বলতে হবে যে বাবা তুমি এবার পারো না, তাতে কি হয়েছে, আগামীতে তুমি ইনশাল্লাহ এর চেয়ে ভালো করবে। এটা কোনো ব্যাপার না, একদিনই সবকিছু শেষ হয়ে যায় না। জীবনের শেষ দিন পর্যন্ত মায়েরা সন্তানকে দোয়া করবে, আদর্শের কথা শিখাবে, তাদের মঙ্গল কামনা করবে। তাইলে এই দেশ আমার অনেক পাপমুক্ত হবে, অনেক বিপদমুক্ত হবে, এটা সুন্দর দেশ হবে। সুন্দর তরুণরা এই দেশ দিতে পারে, এই দেশকে করতে পারে, এই দেশকে সম্পদশালী করতে পারে। আমার দেশ তো মানব সম্পদে একটা বড় সম্পদ, আমার দেশের মানব সম্পদ। সেই মানব সম্পদকে সঠিক দায়িত্ব পালন করতে মায়েরাই পারে। সেই মায়েদের আমি চাইবো যে মায়েরা তার সন্তানদের, প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা মায়েরা দেশের একটি প্রয়োজনীয় সম্পদ করে তুলুক, তাতে বিশ্ব, দেশ মঙ্গল, দেশের মঙ্গল হবে। হাসনের হক, নির্বাহী পরিচালক, আত্মসাহায্য কর্মসূচি। রুহিয়া হাসি বেগমের বাসার কাছাকাছি আমার বাসা। ওনার সাথে আমার পরিচয় হলো আজকে থেকে প্রায় 15 বছর আগে। তো অতটা ঘনিষ্ঠভাবে মিশছিলাম না। ইতিমধ্যে আপা আমাদের পিরোজপুরে বাসা নিয়েছেন, তার নিজের একটা সংগঠন আছে, দেশ 10 আর্থ সামাজিক সংস্থা। তো সেখান থেকে আমাদের ওই মিশতে মিশতে এমন হয়ে গেছে, সে আমাদের মায়ের বয়সী বা তার চেয়েও সিনিয়র হবে। আমার মা 55 বছর বয়সে মারা গেছেন। তাকে মায়ের চোখে, বোনের চোখে, যে সেক্টরে তাকে যে দৃষ্টিতে দেখি, সেই দৃষ্টিতেই তাকে মনে হয় যেন সে আমার মা। আবার যখন বোনের দৃষ্টিতে দেখি মনে হয় যেন বোন। আবার যখন দেখি অভিভাবক, সে সম্পূর্ণ দিকে আমাদের একটা যে পরামর্শ, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার বা বিপদ মুক্ত হওয়ার সবকিছু তার সাথে শেয়ার করতে করতে একটা সময় দেখলাম যে আসলে সে একজন মমতাময়ী, নিবেদিত, কি বলবো, সামাজিক সর্বদিকে তাকে আমরা লক্ষ্য করতে পারি। সে তার ওই সংগঠনের মাধ্যমে আমাদের আশেপাশে যারা গরিব দুস্থ আছেন, সেটা মুসি, মেথর, তারপর আপনার জেলে, বাসায় যারা কাজ করেন, কি বলে, তাকে গৃহকর্মী বলি, তারপর হলো রিক্সাওয়ালা, প্রত্যেকটা সেক্টরে যারা দিন মজুর, প্রত্যেকটা মানুষকে, আপা পিরোজপুরে থাকেন একা, তার ছেলে ঢাকায় থাকেন, ব্রিগেডিয়ার জেনারেল কাজী অনিরুদ্ধ, আর এক ছেলে থাকেন বাগেরহাটে, এক মেয়ে থাকেন আমেরিকার ডালাসে। তো উনি পিরোজপুরে একা থাকেন। এই রাজনীতি এবং দরিদ্র মানুষের জন্য ওনাকে সবাই বলে ছেলেমেয়েরা আমাদের কাছে আসেন, কিন্তু উনি বলে যে আমি ওদের কাছে যদি যাই তাহলে তোমাদের এই সেবাটা আমি করতে পারবো না। সেই রাজনৈতিক অঙ্গনে আমি মহিলা শ্রমিক লীগের পিরোজপুর জেলার সাংগঠনিক সম্পাদক এবং একটা এনজিওর নির্বাহী পরিচালক। এই যে মহিলা শ্রমিক লীগ, এটাও কিন্তু আপায় আমাদেরকে গঠন করে দিয়েছেন, এবং কে কোন পোস্টে অভিজ্ঞতা আছে, কে কোন পোস্টে ভালো করতে পারবে, সেটাও সে আমাদেরকে ডিরেকশন দেন যে এইভাবে তোমরা করো, এই কাজটা করো। আবার প্রত্যেকটা রোজা আসলে তার বাসায় খাবার থাকুক বা না থাকুক, এই জিনিসটা তাকে লক্ষ্য করছে যে তার বাসায় দেখা যাচ্ছে বাজার নাই, ছেলেমেয়েরা যে টাকা দিছে তাতে তার হচ্ছে না, কিন্তু সেই টাকা সে ধার করে দোকান থেকে বাকি এনে যত গরিব আছে, যত দরিদ্র অসহায় মানুষ আছে, দিন মজুর আছে, তাদেরকে ঈদি দেয়, ঈদি সালামি দেয়, ঈদের কাপড় দেয়, রোজার ফেতরা। এবছরও আমার মনে হয় যে সে যে ঈদ উপহার সামগ্রী এটা দিয়েছেন, মনে হয় আমার 500 লোকের মতো হবে। তাতে এক একটা প্যাকেটে তার ছিল 500-600 টাকার উপকরণ ছিল।
এগুলা তিনি বিতরণ করছেন, শাড়ি বিতরণ করছেন, লুঙ্গি বিতরণ করছেন। মাসালাদের শেষ পর্যন্ত দেখলাম আমরা এনজিওর সেক্টরে এরকমের কাজ কেউ কখনো মনে হয় করে নেই, যে মাসালাদের পরিমাপক মানে পাল্লা যেটা বলে, যে ডিজিটাল পাল্লা, সেইটা সে বিতরণ করছে। যে অনেক মাসালার আছে যে ওই যে এমনি পাল্লা নিয়ে যায়, গ্রামে অনেক মানুষ তাদের বকাঝকা করে যে ডিজিটাল যুগ, এটা নিয়ে এসো কেন। উনি ওইটা মাথার মধ্যে ঢুকে এসে ডিজিটাল পাল্লাকে নিয়ে নেয়, পাল্লা দিয়েছেন, মানুষের কাছে বিতরণ করেছেন মাসালাদের। তারপর হলো যে একটা ছেলেকে দেখলাম তার বাসায় এনে রাখছে। আমি বললাম এ কি হয়? তা বলে এলাকার। তা বললাম আপনার বাসায় 3 বেলা খাওয়া নেই বাজারে? বল ছেলেটা অসহায়, ওর মা নাই, ঘরে সৎ মা, ওর লেখাপড়ার সম্পূর্ণ দায় দায়িত্ব তার। সেই ছেলে এখন বিয়ে করছে, বিয়ে পর্যন্ত সে তাকে মানে হেল্প করে গেছেন। এরকম মানে প্রত্যেকটা সেক্টর। আমরা যখন বিপদে পড়ি আর কোথাও কোনো জায়গা নাই, চিন্তা করে আল্লাহ কোথায় যাবো এখন, এই বিপদে কার কাছে যাবো? আসলেই হলো, আর সে বলে সে নিজের কাছে না থাকলে অমুকের কাছে যা, অমুকের কাছে বললে দিই, সেখান থেকে এইটা পয়সা হবে। ইংরেজিতে একটা কথা আছে, নেক্সট টু কিথ, রক্তের সম্পর্কের তো ঊর্ধ্বে। আপার ভাই সিরাজ ইসলাম হিরণ আর আমরা ছাত্রলীগ সেন্ট্রাল কমিটির সদস্য ছিলাম। আপা রাজনীতিতে কত সাহসী ছিল, আমি শুধু একটা কথা বলি। 1973 সালে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে গোলাগুলি হয়ে, ব্যালট বাক্স ছিনতে হয়ে, আর সেই রেজাল্ট জানা হয় নাই। সারা ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে তখন প্রচন্ড গোলাগুলি চলছে। সব মানুষ ইউনিভার্সিটি ছেড়ে, ছাত্র, শিক্ষক, কর্মচারী সব পালিয়ে, প্রাণ ভয়ে পালিয়ে ছুটে যাচ্ছে। একটা মানুষ একটা রিক্সা চড়ে উল্টা দিক থেকে বিশ্ববিদ্যালয়ে আসছে। মানুষে তাকে থামিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাচ্ছেন? বলল, আমার 2 ভাই, আমি সিরাজ আর তার ভাই হিরণ, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, জানি না এই গোলাগুলির ভিতরে তারা কি অবস্থায় আছে। তারা সকলে মিলে তাকে বলে, আপনি চলে যান, ওখানে যাওয়ার মতো কোনো অবস্থা নাই, তারা ঠিকই আছে। নিজের জীবন বিপন্ন করে আমাদেরকে সে রক্ষা করার জন্য, আমাদের ভালো মন্দ দেখার জন্য সে ইউনিভার্সিটি থেকে ছুটছিল। আর আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা, আমি বাংলাদেশ সংবাদ সংস্থায় তখন রিপোর্টার, নাইট ডিউটি করে আমি সবসময় মিরপুরে আপার বাসায় চলে যেতাম, কারণ হলে খাওয়া দাওয়ার অবস্থা খুব খারাপ ছিল। আমি রাতে ডিউটি করে আমি মিরপুরের বাসায় চলে গেলাম। ঠিক ভোর রাত্রে ভোর সময় যখন আজান দেয়, তাড়াতাড়ি আপা আমাদেরকে জাগালো যে এই ওঠো ওঠো, কি দেখো টেলিভিশন, রেডিওতে কি বলছে। রেডিওতে দেখি বলছে যে আমি ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, খন্দকার মোস্তাকের অধীনে সামরিক অভ্যুত্থান হয়েছে। এই কথা শোনার পরে আমাদের ভগ্ন হৃদয়ে আমরা কাঁদতে কাঁদতে আমরা সেই মিরপুর থেকে আমরা ঢাকার দিকে ছুটে আসছি। কি হচ্ছে জানি, আমরা বিভিন্ন নেতাদের বাসায় গিয়ে আমরা দেখলাম সকলেরই একই অবস্থা। এবং সেই ওই দুর্ভাগ্যজনক যে ট্র্যাজেডিটা, সেই ট্র্যাজেডিটা আমরা আপার কাছ থেকে, আপার বাসায় বসে আমরা শুনেছি। আর আপাকে একটা জিনিসের জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি, আপার যে 3 ছেলে, 2 ছেলে 1 মেয়ে, এরা যে মানুষ হয়েছে, তার একটা মাত্র কারণ, আবার একটা ফিলোসফি ছিল। যে ফিলোসফিটা আমরা কাহালিল জিবরানের কবিতায় আমরা পড়েছি, যে তোমরা তোমার সন্তানদেরকে আদর দিও কিন্তু বুদ্ধি দিও না, কারণ সন্তানরা তো আগামী দিনের ঘরে বাস করে। আপা কোনোদিন তাদেরকে বুদ্ধি দেয়নি, কিন্তু আদর দিয়েছে প্রচুর। এবং এই আদর দেওয়ার ফলে এবং তাদেরকে বুদ্ধি না দিয়ে তাদের নিজের মতো অগ্রসর হওয়ার জন্য, নিজের জীবন গড়ে তোলার জন্য যে সুযোগ দিয়েছে, সেই সুযোগের ফলে আজকে আপার 3টা ছেলে 3টা রত্ন হিসাবে আমাদের সমাজে আছে। হ্যাঁ, আমি আপাকে সেজন্য ধন্যবাদ জানাই এবং আমি আপার ছেলেদের
ভবিষ্যতে আরো অনেক বড় হোক এটা কামনা করি। ধন্যবাদ।